19 শতকের প্রথম দিকে কিছু লোক রাজনীতিবিদদের অভিযুক্ত করার উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসের লবিতে ছদ্মবেশে লুকিয়ে থাকত। এই লোকদেরকেই বলা হতো লবিস্ট। তারা ছিল হুইলার ডিলার, যারা নিজেদের এজেন্ডা তুলে ধরত। এদের লক্ষ্য ছিল ক্ষমতাবানদের কাছে দেন দরবার করা এবং সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করা। আজকাল লবিস্টরা প্রায়শই ব্রেকফাস্ট বা গালা ইভেন্টে রাজনীতিবিদদের সাথে দেখা করে। তারা মূলত পেশাদার উকিল, নেটওয়ার্কার এবং ক্যাম্পেইনার। কখনো কখনো তারা বিলের খসড়াও তৈরি করে। তাদের অন্যতম ক্লায়েন্ট হল এনার্জি প্রোভাইডার, রিঅ্যাক্টর অপারেটর এবং গাড়ি প্রস্তুতকারক। বর্তমানে বার্লিনে প্রায় 5,000 এবং ব্রাসেলসে প্রায় 20,000 লবিস্ট কাজ করছে। এদের 70% কর্পোরেট লবিস্ট। লবিজমের সমালোচকরা বলছেন যে কর্পোরেশন যত বড় হবে, আইন প্রণেতাদের উপর তার প্রভাব তত বেশি। সামাজিক আন্দোলন বা পরিবেশ সংগঠনগুলো অবশ্য এর বিপক্ষে অত শক্ত অবস্থান তৈরি করতে পারে না। তবে রাজনীতিবিদরা লবিস্টের দক্ষতা থেকে উপকৃত হন। আইন প্রণেতারা কখনো কখনো হুবহু তাদের খসড়া বিলগুলোই সংসদে তুলে ধরেন। 2012 সালে একটি ইইউ তথ্য আইনে অ্যামাজন, ফেসবুক এবং গুগলের মতো কোম্পানিগুলোর দ্বারা লিখিত অনেকগুলো প্যাসেজ পুরোপুরি অন্তর্ভুক্ত করা হয়েছিল। লবিস্টদের সাধারণত ভালো চোখে দেখা হয় না। যদি ইইউ কমিশনারদের মতো রাজনীতিবিদেরা কর্পোরেট পেচেকের ভিত্তিতে কাজ করা শুরু করে, তবে তাদের আরও বেশি সন্দেহের চোখে দেখা হয়। স্বার্থের দ্বন্দ্ব নিয়ে সংশয় আছে। রাজনীতি ছাড়ার পর রাজনীতিবিদদের একটা কুলিং অফ পিরিয়ড থাকার দাবি উঠেছিল। একটা পরামর্শ হলো, চাকরি পরিবর্তন করার আগে রাজনীতিবিদদের 3 বছর অপেক্ষা করা উচিত। সবচেয়ে সফল লবিস্টরা সাধারণত খুব প্রভাবশালী হয়ে থাকে, যেমন উচ্চপদস্থ প্রাক্তন রাজনীতিবিদ যারা কেন্দ্রীয় মঞ্চ থেকে আড়ালে চলে এসেছেন। এই লবিস্টরা বেতনভুক্ত প্রভাব বিস্তারকারী হিসাবে সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে প্রতিদিন 10,000 ইউরো পর্যন্ত উপার্জন করতে পারে।